নমস্কার, আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওর নাম এনসিইআরটির পিরিয়ডিক টেবিল। ভিডিও শুরু করার আগে আমি একটা ইনফরমেশন জানিয়ে দিই। আমি খুব তাড়াতাড়ি এনসিইআরটির যে সায়েন্সের বই রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করব। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওর টার্গেট হচ্ছে এনসিইআরটির যে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার রয়েছে তার অনুশীলনী আলোচনা করা। আর অনুশীলনী আলোচনা করার আগে এনসিইআরটির বইয়ের কিছু বেসিক ইনফরমেশন রয়েছে, সেই বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক নেক্সট স্লাইডে কী কী রয়েছে। এখানে প্রথম রয়েছে, যদি এনসিইআরটির বই প্রথম 2 থেকে 3 পাতা কেউ পড়ে, এই ইনফরমেশনগুলো রয়েছে। কি কি ইনফরমেশন রয়েছে? যে ধাতু অধাতু সম্পর্কে প্রথম কে ধারণা দেন? অ্যান্সার হবে ল্যাবোসিও। ত্রয়ী সূত্র ধারণা কে দেন? ডোবেরিন। অষ্টক তত্ত্ব কে দেন? নিউল্যান্ড। পারমাণবিক ভর সংক্রান্ত তত্ত্ব কে দেন? মেন্ডেলিভ। আর পারমাণবিক সংখ্যা সংক্রান্ত তত্ত্ব কে দেন? মোজলে। যদি পর্যায় সারণীর জনক কোশ্চেন করে তাহলে অ্যান্সার কী হবে? মেন্ডেলিভ। আর আধুনিক পর্যায় সারণীর জনক মোজলে। আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর জনক নিলস বোরকে বলা হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছে। আরেকবার বলি, আধুনিক পর্যায় সারণীর জনক মোজলে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর জনক হচ্ছে নিলস বোর, আর পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ। আশা করি সকলেই বুঝতে পেরেছে। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে ডোবেরিনের ত্রয়ী সূত্র। ডোবেরিন কী বলেন? যে পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানোর পর মধ্যবর্তী মৌলের 3টে করে ত্রয়ী গঠন করেন। মধ্যবর্তী মৌলের পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হবে। উনি মোট 3টে ত্রয়ী আবিষ্কার করেন। আর এই 3টে ত্রয়ী গতবার গ্রুপ ডিতে ম্যাক্সিমাম শিফটে দিয়েছে। সকলের যেন মুখস্থ থাকে সেই 3টে ত্রয়ী আমি একবার বলছি। সেই ত্রয়ী 3টে কী কী? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আশা করি সকলেরই মনে থাকবে। নেক্সট স্লাইডে কী আছে দেখে নেব। নেক্সট স্লাইডে রয়েছে অষ্টক সূত্র। যখন নিউল্যান্ড তার অষ্টক সূত্র নিয়ে আসেন তখন মৌল কতগুলো ছিল? 56টি মৌল ছিল। এই 56টি মৌলকে পারমাণবিক গুরুত্ব অনুসারে উনি ঊর্ধ্বক্রমে সাজান এবং উনি দেখেন যে 8 ঘর পরপর মৌলগুলোর মিল রয়েছেন। আর এটা কি অনুসারে? আমাদের যে বাংলা গান রয়েছে, যে গান রয়েছে সারে গামা পাধানি, এই অনুসারে 8 ঘর পরপর রিপিট হয়। সকলের যেন মনে থাকে। কিন্তু যতই মৌল আবিষ্কার করতে থাকে এই তার পর্যায় সারণীর ত্রুটি দেখা দিতে থাকে। পরবর্তীকালে এই ত্রুটি দূর করে পর্যায় সারণী তৈরি করেন, যার নাম কি? মেন্ডেলিভ। এই মেন্ডেলিভকে কী বলা হয়? পর্যায় সারণীর জনক বলা হয় তাকে। উনি যখন পর্যায় সারণী তৈরি করেন কিসের ভিত্তিতে? পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। উনি বলেন পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হতে থাকে, মৌলগুলোর ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটতে থাকে, উনি এটা বলেন। তাহলে ওনার পর্যায় সারণী একবার দেখে নেব কী রয়েছে। ওনার পর্যায় সারণী এটা। ওনার মোট পর্যায় সারণীতে মোট পর্যায় 7টি। আর শ্রেণী কটা রয়েছে? শ্রেণী রয়েছে 8টি। পরবর্তীকালে 0 একটা শ্রেণী দেন, কারণ সেখানে নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়। উনি আগেই ভবিষ্যৎবাণী করে যান কিছু মৌল আবিষ্কার হতে পারে, সে কারণে 4টে মৌলের ভবিষ্যৎবাণী করে যান। সেই 4টে মৌলের কী কী নাম দেন? একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা ম্যাঙ্গানিজ, একা সিলিকন। এই একা বোরনের জায়গা করে নেয় স্ক্যান্ডেনিয়াম, একা অ্যালুমিনিয়ামের জায়গা করে নেয় গ্যালিয়াম, একা ম্যাঙ্গানিসের জায়গায় টেকনিসিয়াম, একা সিলিকনের জায়গায় জার্মেনিয়াম দখল করে নেয়। পরবর্তীকালে ওনার পর্যায় সারণী ভুল প্রমাণিত হয়। একজন বিখ্যাত লোক আসেন যার নাম মোজলে বলেন যে পারমাণবিক সংখ্যা, উনি বলেছেন পারমাণবিক গুরুত্ব, উনি পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণী করেছিল বলে আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? মোজলেকে বলা হয়। আচ্ছা, পরবর্তীকালে বিখ্যাত একজন বিজ্ঞানী আসেন সমস্ত বিশৃঙ্খলা দূর করে, যার নাম নিলস বোর। আর নিলস বোর আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তৈরি করেন। আর সে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এইখানে দেখানো হলো। আশা করি তোমরা একবার দেখে নাও আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কী করে তৈরি হলো? আচ্ছা, আমরা যদি পরমাণু চ্যাপ্টার পড়ে থাকি, আচ্ছা প্রথম একটা কক্ষপথ রয়েছে কে কক্ষপথ, তারপরে কটা কক্ষপথ? এল কক্ষপথ, এম কক্ষপথ, মোট 7টা কক্ষপথ। আর এই কক্ষপথের ভিত্তি করে পর্যায় তৈরি করেছে। অর্থাৎ যে সমস্ত মৌলের শুধু একটাই কক্ষপথ, কে কক্ষপথ, তাকে প্রথম পর্যায়। 2 নম্বর কক্ষপথ থাকলে দ্বিতীয় পর্যায়, 3টে কক্ষপথ থাকলে 3 নম্বর পর্যায়, এরকম অনুসারে সাজানো হয়েছে। তাহলে পর্যায় অনুসারে যদি সাজানো হয়, প্রথম পর্যায়ে একটা
কক্ষপথ থাকবে, দ্বিতীয় পর্যায়ে 2টো কক্ষপথ থাকবে, তৃতীয় পর্যায়ে 3টে কক্ষপথ থাকবে, এই রকম। তার মানে কক্ষপথের সংখ্যা বেড়ে গেলে তার আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে যাওয়া মানে ব্যাসার্ধ বেড়ে যাওয়া, অর্থাৎ পর্যায় সারণীর আমি যদি উপরের থেকে নিচের দিকে আসি তাহলে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে। আর নিলস বোর এই পর্যায় সারণীকে মোট 4টি ব্লকে বিভক্ত করেন। যেমন প্রথম দুটো শ্রেণীর নাম দিয়েছে, প্রথম দুটি শ্রেণীর নাম দিয়েছে এস ব্লক, 3 থেকে 12 পর্যন্ত ব্লকের নাম হচ্ছে ডি ব্লক, 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক, আর 6-এর 3, 7-এর 3 নম্বরে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট, একে কী বলা হয়, এফ ব্লক বলা হয় তাকে। আশা করি সকলেই বুঝতে পেরেছে। পর্যায়গুলো কিভাবে তৈরি হয়েছে, যে হ্যাঁ কক্ষপথ অনুসারে পর্যায় তৈরি হয়েছে। শ্রেণীগুলো কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ বাইরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে তার উপরে। যেমন বাইরের যে সমস্ত মৌলের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে তাদের প্রথম শ্রেণীতে, 2টো ইলেকট্রন থাকলে দ্বিতীয় শ্রেণীতে। অর্থাৎ আমরা পাচ্ছি পর্যায় সারণী যদি বাম দিক থেকে ডান দিকে যেতে থাকি, ইলেকট্রনের সংখ্যা কি হচ্ছে, ক্রমাগত বাড়তে থাকছে, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকছে। আর ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়া মানে তার তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাওয়া, অর্থাৎ পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাওয়া মানে তার কি হয়ে যাওয়া, ঋণাত্মকতা বেড়ে যাওয়া আর ধনাত্মকতা কমে যাওয়া। তুমি লক্ষ্য করো, ধাতু মানেই ধনাত্মক। তুমি প্রথম শ্রেণীতে কে রয়েছে, সব ক্ষার ধাতু রয়েছে, দ্বিতীয় শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু রয়েছে। আস্তে আস্তে ধাতব ধর্ম কমছে, ধাতব ধর্ম কমা মানে কি, তড়িৎ ধনাত্মকতা কমে যাওয়া। তাহলে আমরা কি পেলাম ওভারঅল, পর্যায় সারণী যদি বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক, উপর থেকে নিচের দিকে আসা যায়, কি পেলাম, যে উপর থেকে নিচের দিকে আসলে তার আয়তন বাড়বে। তুমি লক্ষ্য করো পর্যায় সারণীর এই বাম দিকে ধাতুগুলো রয়েছে, ডান দিকে অধাতু রয়েছে, অর্থাৎ ধাতব ধর্ম কমে যাওয়া। ধাতব ধর্ম কমে যাওয়া মানে তড়িৎ ধনাত্মকতা কমে যাওয়া, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাওয়া। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। নেক্সট স্লাইডে কি আছে আমরা একবার দেখে নেব। নেক্সট স্লাইডে রয়েছে কি রয়েছে, যে প্রথম শ্রেণীর মৌলগুলো। প্রথম শ্রেণীর মৌলকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়। কি রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোবেরিয়াম, সিজিয়াম, ফ্রান্সিনিয়াম। এর স্পেশাল কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে সবথেকে হালকা ধাতুর নাম কি, লিথিয়াম। সবথেকে সক্রিয় ধাতুর নাম কি, পটাশিয়াম। সবথেকে তড়িৎ ধনাত্মক মৌলের নাম কি, সিজিয়াম। আর এখানে এই শ্রেণীতে একটাই তেজস্ক্রিয় মৌল রয়েছে যার নাম ফ্রান্সিনিয়াম। আরেকবার শুনতে হবে, সবথেকে হালকা ধাতু লিথিয়াম, সবথেকে সক্রিয় ধাতু পটাশিয়াম, তারপরে সবথেকে তড়িৎ ধনাত্মক মৌলের নাম সিজিয়াম। আমরা দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে এখানেই একই জিনিস রয়েছে, আমরা দেখে নেব নেক্সট স্লাইড। হ্যাঁ, নেক্সট স্লাইডে যদি দেখি এখানে ধাতুগুলো কেমন হয়, এখানকার ধাতুগুলো নরম হয়, এগুলো চাকু দিয়ে কাটা যায়, বিশেষ করে পটাশিয়াম আর সোডিয়ামকে চাকু দিয়ে কাটা যায়। নেক্সট স্লাইডে কী আছে দেখে নেব। নেক্সট স্লাইডে রয়েছে গ্রুপ 2। গ্রুপ 2 কী বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকাইন আর্থ এলিমেন্টস বলা হয়। থেকে কী রয়েছে আমরা একবার মুখস্থ করে নেব। কী রয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এর মধ্যে একটা তেজস্ক্রিয় রয়েছে যার নাম কি, রেডিয়াম। নেক্সট স্লাইডে কী রয়েছে আমরা দেখে নেব। নেক্সট স্লাইডে রয়েছে পিরিয়ডিক টেবিলের আরেকটা শ্রেণী মুখস্থ করতে হবে। সেই শ্রেণী হচ্ছে 11 নম্বর শ্রেণী। 11 নম্বর শ্রেণী, কারণ 11 নম্বর শ্রেণীতে কী থাকছে, মুদ্রা ধাতুগুলো থাকছে। মুদ্রা ধাতু কী রয়েছে, কপার, যার পারমাণবিক সংখ্যা 29, তারপরে রয়েছে সিলভার, যার পারমাণবিক সংখ্যা কত, 47, তারপর রয়েছে গোল্ড, AU, যার পারমাণবিক সংখ্যা কত, 79। তাহলে 11 নম্বর শ্রেণীতে কী অবস্থান করছে, 11 নম্বর শ্রেণীতে অবস্থান করছে মুদ্রা ধাতুগুলো। আচ্ছা, 3 থেকে এই 12 নম্বর শ্রেণীকে কী বলা হয়, আচ্ছা ডি ব্লক বলা হয়। ডি ব্লকের ম্যাক্সিমামই হচ্ছে সন্ধিগত মৌল, কারণ এদের যোজ্যতা চেঞ্জ হয় এবং কালারও চেঞ্জ হয় একমাত্র। আচ্ছা, এখানে এই যে 12 নম্বর শ্রেণীতে কে রয়েছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, পারদ। এরা বাদবাকি সবাই ডি ব্লকের মৌল হচ্ছে সন্ধিগত মৌল। আশা করি মনে থাকবে, আশা করি সকলের মনে থাকবে। তাহলে সন্ধিগত, ডি ব্লকে অবস্থিত সন্ধিগত মৌল নয় কে রয়েছে একবার দেখে নাও। কে রয়েছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, পারদ। আশা করি মনে থাকবে, জিঙ্ক, ক্যাডমিয়াম, পারদ হচ্ছে এরা সন্ধিগত মৌল নয়। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে বোরন ফ্যামিলি, যেটা বোরন ফ্যামিলি 13 নম্বর শ্রেণীতে রয়েছে। কি সকলের যেন মুখস্থ থাকে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এগুলো যেন সকলের মুখস্থ থাকে।
নেক্সট চলে আসবো 14 নম্বর শ্রেণী। 14 নম্বর শ্রেণীকে কার্বন গ্রুপ বলা হয় থাকে। আর কার্বন গ্রুপের সবথেকে স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে মেটাল, নন মেটাল, মেটালয়েড এইরকম কোনো শ্রেণীতে নেই। কি বললাম? মেটাল, নন মেটাল, মেটালয়েড সব রয়েছে। কার্বন গ্রুপে কী রয়েছে এক নজরে দেখে নেবো। কার্বন হচ্ছে নন মেটাল, সিলিকন হচ্ছে নন মেটাল, জার্মেনিয়াম হচ্ছে মেটালয়েড মানে ধাতুকল্প, টিন মেটালয়েড ধাতুকল্প, আর সীসা হচ্ছে ধাতু। এইরকম শ্রেণী কিন্তু পর্যায় সারণীতে আর নেই। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে 15 নম্বর শ্রেণী। আচ্ছা 15 নম্বর শ্রেণীকে কী বলা হয় থেকে? 15 নম্বর শ্রেণী মানে নাইট্রোজেনের শ্রেণী। নাইট্রোজেনের শ্রেণী মানে নিক্টোজেন। তাহলে নিক্টোজেন শ্রেণীতে কে রয়েছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আশা করি সকলেই মুখস্থ করে নেবে, সকলেই বুঝতে পেরেছে। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে অক্সিজেন গ্রুপ। অক্সিজেন গ্রুপের আরেক নাম কি? অক্সিজেন গ্রুপের আরেক নাম কি? অক্সিজেন গ্রুপের আরেক নাম হচ্ছে চালকোজেন। তাহলে চালকোজেনে কী রয়েছে? অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। আরেকবার বলছি, অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। আশা করি সকলেই মুখস্থ হয়েছে। নেক্সট দেখে নেব হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপে কী রয়েছে? হ্যালোজেন গ্রুপে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। লাস্ট যে শ্রেণী রয়েছে তাকে কি বলা হয়? তাকে 18 নম্বর শ্রেণীকে কী বলা হয়? নিষ্ক্রিয় শ্রেণী বলা হয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আশা করি সকলেরই মুখস্থ হয়েছে। আমার আজকের টার্গেট হচ্ছে অনুশীলনী করানো, তাই সরাসরি চলে যাব অনুশীলনীতে। অনুশীলনীতে যাওয়ার আগে কিছু বেসিক ইনফরমেশন আমি দিয়ে রাখি। এই পর্যায় সারণীর তুমি লক্ষ্য করো যে লক্ষ্য করলে এই দিকে রয়েছে সমস্ত ধাতু আর এই দিকে অধাতু, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমতে থাকে। ধাতব ধর্ম কমতে থাকা মানে হচ্ছে তড়িৎ ধনাত্মকতা কমতে থাকা, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাওয়া। অর্থাৎ পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? কি পেলাম? বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ধনাত্মকতা কমতে থাকবে, তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে, ধাতব ধর্ম কমতে থাকবে, অধাতব ধর্ম বাড়তে থাকবে। আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছেন। আরেকটা এখানে রয়েছে আয়নোজাইজেশন ক্ষমতা। কি? আয়নী ভবন ক্ষমতা, বাংলায় বলতে গেলে আয়নী ভবন ক্ষমতা। তাহলে আয়নী ভবন ক্ষমতা কাকে বলা হয় থাকে? যে বাইরে কোনো একটা মৌল রয়েছে, তার বাইরের কক্ষে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন সরাতে যে যত বেশি শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়? আয়নী ভবন ক্ষমতা বা শক্তি বলা হয় তাকে। তাহলে সবথেকে স্টেবল মৌলগুলো যারা রয়েছে তাদের আয়নী বিভব ক্ষমতা সবথেকে বেশি। কারণ বলি যে স্টেবল মৌলগুলোর ইলেকট্রন সরাতে গেলে প্রচুর পরিমাণ শক্তি দরকার হয়। অর্থাৎ সবথেকে স্টেবল মৌলের নাম কি? অ্যান্সার হবে হিলিয়াম। অর্থাৎ হিলিয়ামের আয়নী ভবন ক্ষমতা সবথেকে বেশি। তাহলে পর্যায় সারণীর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে আয়নী ভবন ক্ষমতা কী হবে? বাড়তে থাকবে। আয়নী ভবন ক্ষমতা বাড়তে থাকবে। কারণ আমি যখন বাম দিক থেকে ডান দিকে যাব ইলেকট্রন বর্জনের প্রবণতা কমতে থাকে, আর ইলেকট্রন বর্জনের প্রবণতা কমতে থাকা মানেই কি? আয়নী ভবন ক্ষমতা বেড়ে যাওয়া। আমরা নেক্সট স্লাইডে দেখে নেব কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে মেটালয়েড। যে মেটালয়েডগুলো কোথায় কোথায় রয়েছে দেখো। এখানে কটা মেটালয়েড রয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে মেটালয়েডের সংখ্যা কত? 7টা। আমরা একবার পড়ে নেব। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, বিসমাথ, টেলোনিয়াম, পোলোনিয়াম। এগুলো কিসের মধ্যে পড়ছে? এগুলো সব মেটালয়েডের মধ্যে পড়ছে। আচ্ছা আমরা একবার দেখে নেব। অলরেডি আমার বলা হয়ে গেছে যে পর্যায় সারণীর যদি আমি উপর থেকে নিচের দিকে আসি তাহলে ইলেকট্রোপজিটিভিটি বাড়তে থাকে আর নেগেটিভিটি কমতে থাকে। আশা করি সকলেই বুঝতে পেরেছে। আর নেক্সট স্লাইডে একবার দেখে নেব কী আছে। এগুলো আমার বোঝানো হয়ে গেছে, আয়তন বোঝানো হয়ে গেছে। যদি আমি উপর থেকে নিচের দিকে আসি তাহলে আয়তন কী হবে? বাড়তে থাকবে। কারণ কি? কক্ষপথের সংখ্যা বেড়ে গেছে। আচ্ছা আমরা সরাসরি অনুশীলনীতে চলে আসবো, দেখে নেব কী রয়েছে অনুশীলনীতে। হ্যাঁ, প্রথম কোশ্চেন দেখো অনুশীলনী রয়েছে। কি রয়েছে? যে পর্যায় সারণীর যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যায় কোনটা কি হবে দেখে নাও, কোন বক্তব্য সঠিক নয়। আচ্ছা তুমি দেখো প্রথম বক্তব্যটা দেখে নাও। মৌলগুলির ধাতব প্রকৃতি হ্রাস পায়। হ্যাঁ, যদি পর্যায় সারণীর বাম দিকে সমস্ত ধাতু রয়েছে আর ডান দিকে সব অধাতু রয়েছে, এটা সঠিক। নেক্সট, যোজন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। অবশ্যই, যেহেতু শ্রেণী সংখ্যা বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে, বাইরের কক্ষের ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, বাইরের কক্ষের ইলেকট্রন মানেই যোজন ইলেকট্রন সংখ্যা। তার মানে 2 নম্বর সঠিক। 3 নম্বর, পরমাণুর অতি সহজে ইলেকট্রন বর্জন করে। এটা ভুল। আমি বলেছিলাম যদি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে
ইলেকট্রন বর্জন ক্ষমতা কমতে থাকে, কারণ বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। এইটা ভুল রয়েছে। তবে ডি নম্বর ইনফরমেশন দেখে নিই, অক্সাইডের অধিক আম্লিক হয়। হ্যাঁ অবশ্যই, অধাতুর সঙ্গে যদি অক্সাইড গঠন হয় তাহলে সেগুলো আম্লিক হবে। তার মানে কোনটা ভুল? অ্যান্সার হবে সি নম্বর। নেক্সট দেখে নেব কী কোশ্চেন আছে। আচ্ছা তোমরা একবার দেখে নেবা এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন আছে, দেখে নেব কী আছে। বলছি HCl2 একটা মৌল গঠন করেছে যার নাম HCl2। তাহলে এক্স মৌলটির কী জায়গা পাবে? তাহলে আমরা কি জানি, ক্লোরিনের যোজ্যতা 1। আচ্ছা ক্লোরিনের যোজ্যতা কত? 1। তাহলে আমরা কি জানি, যে কোনো মৌলের এই যে এখানে 2 যোজ্যতা রয়েছে, এখন 2 কারো যোজ্যতা, কার এক্সের যোজ্যতা 2 আর ক্লোরিনের যোজ্যতা 1। তাহলে আমি দেখে নেব যে 2 যোজ্যতা, অর্থাৎ 2 যোজ্যতা বলতে 2 নম্বর শ্রেণীতে কে রয়েছে। এখানে তুমি লক্ষ্য করো ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? 2, অর্থাৎ বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রয়েছে, ম্যাগনেসিয়ামের 2 আর ক্লোরিনের কত? 1। এবার যখন এরা যৌগ গঠন করবে তাহলে এর যোজ্যতা এর ঘাড়ে, এর যোজ্যতা এর ঘাড়ে, অর্থাৎ অ্যান্সার কি? MgCl2। অ্যান্সার কি হবে? বি নম্বর, ম্যাগনেসিয়াম। নেক্সট স্লাইডে কী আছে আমরা একবার দেখে নেব। হ্যাঁ তোমরা দেখে নেবা 2 নম্বর শ্রেণীতে যারা রয়েছে তাদের যোজ্যতা কত? 2। আচ্ছা 3 নম্বর কোশ্চেন কী আছে আমরা পড়ে নেব। কোনো মৌলের মধ্যে 2টি কক্ষ আছে এবং কক্ষ দুটো ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে পূর্ণ আছে। তাহলে সেগুলো কি কি আছে আমার একবার দেখে নেব। আচ্ছা 2টো কক্ষ আছে, তাহলে কি আছে? প্রথম কক্ষপথে কে, তারপরে কি আছে বলো? এল। তাহলে কক্ষ দুটো ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে পূর্ণ। আচ্ছা কে কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? যদি পরমাণু চ্যাপ্টার পড়ে থাকো সবাই জানো 2টো। আর এল কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 8টি। তাহলে এখানে 2 আর 8 আমি যোগ করব 10। তাহলে 10 রয়েছে ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা রয়েছে। আচ্ছা 10 ইলেকট্রন সংখ্যা কার রয়েছে? নিয়ন। তাহলে প্রথমটার অ্যান্সার কী হবে? নিয়ন। নেক্সট যার ইলেকট্রন মানে 2 আর 2 রয়েছে। নেক্সট কোশ্চেন কী আছে? যার ইলেকট্রন বিন্যাস 2 আর 2, অর্থাৎ যদি ইলেকট্রনগুলো যোগ করি কত হবে? 12। 12তে কে রয়েছে? ম্যাগনেসিয়াম কোন শ্রেণীতে রয়েছে? 2 নম্বর শ্রেণীতে রয়েছেন। 3 নম্বর কোশ্চেন একবার দেখে নেব কী বলছে। মোট 3টি কক্ষপথ, অর্থাৎ কে, প্রথম কক্ষপথের নাম কি? কে এল এম। কী বলছে? 3টি কক্ষপথ, যোজন কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে, মানে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে। তাহলে প্রথম 2টো আর 8টা, 2 8 8, তাহলে 8 8 16 আর 2 কত হয়? 18। অর্থাৎ 18 কার রয়েছে? 18 কার? আর্গন। অ্যান্সার হবে এটা আর্গন। ডি নম্বর কোশ্চেন একবার দেখে নেব। মোট 2টি কক্ষ রয়েছে, 2টি কক্ষ মানে হচ্ছে কে কক্ষপথ আর এল কক্ষপথ। আচ্ছা কক্ষ, যোজন কক্ষের 3টি ইলেকট্রন, এখানে 3 আর এখানে 2, 3 2 5। 5 মানে কি? 5 মানে বোরন। আশা করি সকলের মনে থাকবে। আচ্ছা ই নম্বর কোশ্চেন কী রয়েছে? দ্বিতীয় কক্ষে প্রথম কক্ষের দ্বিগুণ ইলেকট্রন রয়েছে, 2টি কক্ষপথ রয়েছে। আচ্ছা দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষে দ্বিগুণ, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে তার ডবল 4, মোট 6টা কার রয়েছে? কার্বনে। অর্থাৎ লাস্টের অ্যান্সার হবে এইটা। তোমাদের জন্য অ্যান্সারগুলো নেওয়া হয়েছে, নেক্সট স্লাইডে দেখে নাও। সমস্ত অ্যান্সারগুলো দেওয়া আছে, 1 2 3 সমস্ত অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। হ্যাঁ এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, একবার দেখে নেবে। নেক্সট স্লাইড দেখে নেবো কী কী কোশ্চেন রয়েছে। পর্যায় সারণীর বোরনের সাথে একই শ্রেণীর বর্তমান সমস্ত মৌল কোন ধর্ম মিল রয়েছে? আচ্ছা বোরনের এখানে বলছে কি পর্যায় সারণী বোরনের সাথে একই শ্রেণীতে রয়েছে। একই শ্রেণী কী মিল আছে? যোজক ইলেকট্রন মিল রয়েছে। পর্যায় সারণী ফুলনের সাথে একই শ্রেণী, তাদের কী রয়েছে? যোজন ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা সমান রয়েছে। আমরা দেখে নেব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কী আছে? যে একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস 2 8 7, তাহলে কি 2 8 7 যদি হয় যোগ করবো 8 7 15 17টি, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত? 17। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে অনুরূপ বলো, কোনটা কোনটা অনুরূপ? অর্থাৎ বাইরের কক্ষের ইলেকট্রন যাদের সমান তারা অনুরূপ। আচ্ছা নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কত? 2 5, তাহলে 5টা। ফ্লোরিনের কত? আচ্ছা 2 আর 8 আর 1। ফসফরাসের 15, 2 8 7, তারপরে কত? সরি এখানে 2 আর 10, এটা 5 হবে। আচ্ছা তার মানে কোনটা কোনটা মিল আছে? বাইরের কক্ষে ইলেকট্রন, নাইট্রোজেন আর কি? ফসফরাস। নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে এখানে মিল রয়েছে। নেক্সট স্লাইডে দেখে নেবো কী রয়েছে। হ্যাঁ
তোমরা এখানে পূরণ করে নেবে যে কী কী মৌল হতে পারে। ABC 3টি মৌল অবস্থান দেখানো হলো 16 নম্বর শ্রেণী 17 নম্বর শ্রেণী। তাহলে 16 নম্বর শ্রেণীর মৌলগুলো মনে আছে তোমাদের? কী হয়েছে? 16 নম্বর সালকোজেন বলা হয়, অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম। তাহলে এখানে টেলোনিয়াম হবে। 17 নম্বর শ্রেণী মনে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এখানে এইগুলো হবে। আচ্ছা, এই মৌলটি ধাতু না অধাতু? 16 নম্বর শ্রেণীতে রয়েছে, 17 নম্বর শ্রেণীতে অধাতু হবে। সিম্পল কথা, অধাতু হবে। সি মৌলটি তোমরা একবার চেষ্টা করবে, এগুলো এমনিই হয়ে যাবে। আচ্ছা, ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি পরের দিন সমস্ত কোশ্চেন সলভ করে দেবো। আজকে অবধি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।